আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলেছেন। বেশ করছি। হার গেলে টাইপ স্লিম বউ লাগবে না আমার। জড়িয়ে ধরে শান্তি নেই। আমাদের দরকার গোলমোলো বউ। এখন যেমন আছেন একদম পারফেক্ট। বিশাল বহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে ভঙ্গিতে বসে আছে ইয়াসির। এলোমেলো পরনের বেশভূষা, তার সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুম জুড়ে ভ্যাপসা গন্ধ। টিভি চলছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে। খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কাল সার, মৃত জীবিত মানুষের লাশ। এত কষ্টের গড়া পাপের রাজ্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারল না বললেও ভুল হবে, বলা বাহুল্য করল না, কারণ সে নিজে পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এই পৃথিবীতে টাকাই সব, টাকায় মানুষের জীবনের সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকা টাকায়। যার টাকা আছে সেই হচ্ছে রাজা। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধার ধারেনি কখনো। পাপ পুণ্যের হিসেব কষেনি। কেন কষবে? টাকায় তার পকেট গরম, যা মন চেয়েছে করেছে। শরীরের টান পড়লে টাকা ছিটালে কত মেয়ে দেশ বিদেশ যখন যা নজর এসেছে দখলে রেখেছে। শুধু দখল করতে পারল না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গোহারান হারিয়েছে। কত জেদ ভাবা যায়। সে কেবল ছুঁয়েছে বলে তার ছোঁয়া মুছতে হসপিটালে শুদ্ধর নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথায় ইয়াসিন নামের ছায়াটাও না থাকে। সবাই তাকে বলে মাফিয়া, পাষাণ, নিষ্ঠুর। তাহলে এই মেয়ে কি? সে তো বুলেট না ছুড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে। এমনভাবে তাকে ভেঙেছে শিরদাঁড়া তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। এসব ভেবে সে সোফায় মাথায় এলিয়ে দিল। সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসল। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নিল। ফ্রেমটাতে দুটো ছবি রাখার কেস রয়েছে। ডান পাশের কেসে তার মায়ের ছবি, আর আরেকটাতে শীতলের। নেশা করে চোখ ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হামাও করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাঁদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই। সেবার শীতলের ছবির দিকে তাকালো, হাসলো, তারপর বিড়বিড় করে বলল, শখের পুরুষ খুন করলেও মাফ, তাই না বাবুই? যত দোষ সব আমাদের মতো হব হতবাগার। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে, অথচ শুদ্ধের খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায় সাজা কি আমাদেরই প্রাপ্য? এ কথা বলেই ইয়াসির থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবে করা যেন শুদ্ধই ইগরকে মেরেছে। কিন্তু শীতল দেখে কিয়ৎকাল চুপ ছিল। 1.5 ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। এ কথা শুনে কে বলবে এই মেয়েটাই চৌধুরীদের ছোট কন্যা? ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে? কি অদ্ভুত! বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা, না দেখা। সে হাসলো। বড্ড লোভ হলো পাজি মেয়েটা কেন যে তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না। না দেওয়াতে আজকে নেশার টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পসরা খুলে বসলো। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই মম। সবাই মুখেই বলে পাপীকে নয় পাপকে ঘৃণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগে কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে ল্যাপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই, ভালোবাসার মানুষ চাইতে নেই। আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু ভিলেনকে তো আর কেউ আগ বাড়িয়ে ভালোবাসে না, পেতে চায় না। পূর্ণতার যুদ্ধ ঘোষণা করে লড়াইতে নামে না। অথচ ভিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত, এটা কেউ দেখে না, বুঝে না। ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে। আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনেরও তো মন থাকে, মন বলে প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুক আগলে রাখতে। কিন্তু নিষ্ঠুর প্রিয়রাও ওই পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরানো প্রিয়কে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে, তখন আমাদের নাম রচিত হয় ভিলেন নামে। সমাজ সমাজের মানুষগুলো শুধুই পারেই আঙুল তুলে তীরবিদ্ধ করতে পারে। এতে রক্তে ঝরলো নাকি পুরনো দগদগে ঘা পুনরায় দগদগে হলো, কেউ দেখে না, কেউ না। এটুকু বলেই আসির থেমে গেল। চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে এসেছে।
নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত। সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পা ভরকে নিচে পড়ল, ব্যথাও পেল ভীষণ। তবে আর ওঠার চেষ্টা করলো না, হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রইল। একটু পর বিড়বিড় করে তার ভীষণ পছন্দের একটা গানের লিরিক্স আওড়ালো। One day I'm gonna fly away. One day when heaven calls my name, I lay down, I close my eyes at night, I can see morning light. আপু, এখন তো তুমি আমি দুই যা, আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আপু, হুম। আপু, বিয়ের পর আমি যদি কোনো কাজ না করি তুমি কিন্তু রাগ করতে পারবা না। করব না। আপু, হুম। তুমি এমনই থেকো কিন্তু। হুম। আর শোনো, শায়ন ভাইয়া তো আমার দুলাভাই হচ্ছে। প্রতি ঈদে আমি কিন্তু 3 বার সালামি নেব ভাইয়ের থেকে, আর তুমি দিবা 2 বার। আমি 2 বার কেন? একবার বড় বোন হিসেবে দিবা, আর একবার বড় যা হিসেবে। ঠিক আছে। এরপর পুরো রুম জুড়ে নীরবতা। স্বর্ণ কিছুক্ষণ উল্টো ঘুরে বসা চঞ্চল শীতলের অবয়বের দিকে তাকিয়ে রইল। তারপর 2 ভ্রু কুচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখল পাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারেনি, তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে। বোনকে দেখে শীতল মাথা নিচু নিল, না চাইতেও ফুপিয়ে উঠল। 2 চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরতে লাগলো। স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদুরে সুরে বলল, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না। কেউ কিছু বলেছে? না। তবে আমার খুব কষ্ট হচ্ছে আপু, কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? আমি আজকাল বড় আব্বুর সামনে যেতে পারি না, আগের মতো মন খুলে ডাকতে পারি না, আবদার করতে পারি না। চোখাচোখি হলে বুকটা মচড়ে ওঠে। কেন জানি মনে হয় বড় আব্বু আমার উপর রেগে আছে। ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি, কিন্তু আমারই বা কী করার আছে বলো তো আপু? এই যে এত ঘন্টা ধরে বিয়ের আয়োজন হচ্ছে, কত মানুষ আসবে, কত মানুষ খাবে, আনন্দ করবে, কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না। ডাকলে সে যদি আসে আমরা মন থেকে খুশি হব না। এই যে খুশি হওয়া না হওয়া নিয়ে কোথাও না কোথাও আমিও তাই। স্বর্ণ কিছু বলে না। হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে দেখা হয়নি, বলা বাহুল্য। আমি নিজেই পালিয়ে বেড়াই। এটা তো ঠিক না। শীতল ফোপাতে লাগলো। তা দেখে স্বর্ণ হাসল। তার বোনটা আসলেই খুব বোকা, নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে। তাছাড়া শারাফত চৌধুরী মোটেও রেগে নেই, নিজেই শীতলের খোঁজ রাখেন। সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন। তবে স্বর্ণ এসব কথা না তুলেই শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দিল। মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করে বলল, একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি। তুই শুদ্ধ ভাইয়াকে ভালোবাসিস, তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস। বাকি সব ভুলে যা, শুধু ভাব যাকে চাস তাকে পেয়েছিস, আদায় করে নিয়েছিস। হিসাব মিলাতে হলে মিলা যে যার জন্য এসব সে তোকে ভালোবাসে কিনা, তোকে আগলে রাখে কিনা। যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সব কিছু না ফিকে হোক। মাঝে মাঝে কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হয়। এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশিও করতে চাস, তবে ইয়াসিরের কাছে যেতে হবে। যাবি? সে নাকি তোকে পছন্দ করে, বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে। কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইয়াকে ছাড়া? যদি যেতে চাস, শুদ্ধ ভাইয়া কিছু বলবে না, তবে এই জীবনে তোর মুখদর্শন আর করবে না। না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাছে ঘেঁষতে পারবি? তা সইতে পারবি তো? প্রিয় মানুষের ঘৃণার দৃষ্টি দিয়ে বাঁচতে পারবি? বোনের কথা শুনে শীতল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না, তাই ভেজা কণ্ঠে বলল, শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব। তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহু দূর। তাহলে যা হচ্ছে হতে দে। সবার ভালোর কথা ভাবতে গেলে নিজের ভালো থাকতে আর পারবি না, অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক। শীতল বোনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবল, তারপর নিচু স্বরে বলল, নীল চোখওয়ালা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, ওখানে শুদ্ধ ভাই ঐশ্বর্য অপুর বাবাকে। কথা গোপন করতে শিখুন, সব কথা আওড়াতে নেই। ভিডিও সহ চ্যাট ডিলিট করেছিস?
করেছি। আর কেউ জানে? না। তুইও কিছু জানিস না? মনে থাকবে? থাকবে। হুম। কিন্তু এটুকু বলতেই স্বর্ণ শীতলের মুখ চিপে ধরে চোখ টিপ দিয়ে কিছু বলতে বারণ করলো। তড়িৎ হাতটা সরিয়ে দরজার দিকে তাকালো। কারো পায়ের পদধ্বনি দরজার কাছেই থেমে গেল। নখ পড়ল দরজায়। স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলে ধীর পায়ে ঐশ্বর্য রুমে প্রবেশ করলো। হাসি মুখে তাকিয়ে বলল, বিরক্ত করলাম? ঐশ্বর্যকে দেখে শীতল হাসল। এই মেয়েটার প্রতি কৃতজ্ঞ সে, চিরকৃতজ্ঞ। তবে ঘটনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, তবে মানুষ হিসেবে ভীষণ পছন্দ করে। তাকে দরজায় দেখে শীতল উঠে গিয়ে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দিল। নিজেও পাশে বসে বলল, কি যে বলো না ভাবি, আমার রুমে আসতে অনুমতি নিতে হবে নাকি? হবে তো? হবে না। বাহিরের কেউ হলে কথা ছিল, তুমি আমার পরিবারের একজন, আমার সুইট কিউট 1 নম্বর ভাবি। তা বড় ভাবি, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলল শীতল। স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলের বিনুনি খুলে আছড়ে দিতে থাকলো। দু বোনের মিল দেখে ঐশ্বর্য হাসল। শীতলের চোখ মুখ দেখে বুঝল কোনো কারণে কেঁদেছে। তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না, তাই কিছু বলল না। তবে স্বর্ণ বুঝল, তাই নিজেই বলল, বয়সেই বড় হয়েছে, বুদ্ধিতে না। শুধু ভাই সঙ্গে নেয়নি, তাই কেঁদে কেটে একাকার অবস্থা। বুঝতে হবে তো এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত, কত কাজ তাদের। বোনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দিল। ঠোঁট ফুলিয়ে বলল, বালের কাজ সঙ্গে নিলে কি আর এমন হতো? ঐশ্বর্য মুখ টিপে হেসে শীতলের ফুলো ফুলো গাল দুটো এবার টেনে দিয়ে বলল, আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজ গিয়েও ফিরে এসেছে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে। দ্রুত যান, বাইকে বসে আছে। ফিরে এসেছে? হুম। কখন? 5 মিনিট হবে। যাও তাড়াতাড়ি, নয়তো রেগে যাবে। এ কথা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগলো। বালিশের নিচে ফোন বন্ধ হয়ে পড়ে আছে। এই রে, ফোন দিয়েছিল বোধহয়। কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে। শীতল কিছু বলার আগেই বাইকের হর্ন শুনতে পেল। একের পর এক হর্ন বাজতেই আছে। তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমের দিকে ছুটল। তারপর হাত মুখে কিছু দেওয়ার আগে আবার হর্ন বাজল। কোনো মতে চুলে খোপা করে হিজাব জড়িয়ে ওড়না নিয়ে নিচে দৌড়ে গেল। এতক্ষণ স্বর্ণ আর ঐশ্বর্য বসে বসে তার তাড়াহুড়ো দেখে হাসছিল। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শুদ্ধ যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায়, তাকে আটকে রাখা সম্ভব নয়। যতই মারুক, বকুক, অভিমান করুক, শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে। এটা আজকের ঘটনা নয়, আগে থেকে এমন। এদিকে বাইকের হর্ন শুনে সীতারা বের হলেন। কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলল, পাফার ফিশকে আসতে বলো, দেরি হয়ে যাচ্ছে। পাপার ফিশকে? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে কিছু একটা বুঝিয়ে সীতারা হেসে ফেললেন। এই বাড়িতে সব নামের অধিকারিণী তো একটাই, তাই তিনি যেতে যেতে বললেন, তোরা পারিসও বটে। তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন। শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে শুদ্ধর কাছে গেল। তবে মুখটা গোমড়া করে আছে। শুদ্ধ তাকে দেখে বিরক্তির সুরে বলল, একটু তাড়াতাড়ি আসা হয়ে গেল না? আমি ভাবলাম নিমন্ত্রণপত্র না পাঠালে আজ আর নামবে না। শীতল জবাব দিল না, বাইকের পেছনে উঠে বসল। তবে শুদ্ধকে ধরল না। মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে যেন গায়ে না ঠেকে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলল, ধরে বস, বিয়ের আগে বউ মারতে চাচ্ছি না। যা বলছি শোন, কালার ঘরে কালা, কানে শুনিস না? ধাপ একখানার উপর লাগাবো নাকি? তবু শীতল জবাব দিল না, ধরলও না। কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইক স্টার্ট করলো। পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট। গা থেকে ভুরভুর করে বের হচ্ছে চিরচেনা পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের। অন্য কিছু হলে চেটে চেটে খেয়ে ফেলত এতদিনে। পরীক্ষা স্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতা স্বাদের হয়। শুদ্ধ বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেল। কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয়? কিন্তু কথা শুনলে তো, সঙ্গে নেয়নি বলেই তো মুখে কুলো পেটে বসে আছে। রাগ দেখাতে ধরেও বসেনি। এত রাগ দেখার সময় নেই, বাইকে যখন বসেছে তখন তাকে ধরতে হবে। এ কথা ভেবে শুদ্ধ ইচ্ছে করে ব্রেক কষল। শীতল হুমড়ি খেয়ে পড়ল শুদ্ধর পিঠের উপর।
পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগেই শুদ্ধ খেকিয়ে বলল, মাদ্রাস হোম রেখে সিরিয়াস করা হচ্ছে? তো বলিহারি যায় বাসায় কি আপনার বাপ ভাই নাই? ছি ছি, এ ঘোরও কলিযুগ, না তেমন কেউ করে? শীতল হাবলা মতো নাক ধরে বিষয় নিয়ে তাকিয়ে রইল। পাগল টাগল হয়ে হয়ে গেল নাকি এই লোক? সে তো কিছু করেনি, নিজেই ফাঁকা রাস্তায় ব্রেক কষল। আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বে। তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকালো, রাগে ফুঁসতে লাগলো। তবুও কথা বলল না দেখে শুদ্ধ মিটিমিটি হাসলেও আর ঘাঁটালো না। তবে একটা দোকানের সামনে গিয়ে 3টে কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল, চুপ আছেন, চুপই থাকেন। যদি কথা রাখেন ফেরার পথে আরও 3টে কিনে দেব। শুদ্ধ বলল ঠিকই, কিন্তু হলো এর উল্টোটা। আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গলে পানি। সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাত্রির গল্প। শুদ্ধ মনে মনে হাসলো, যাকে এবার মনে হচ্ছে সঙ্গে তার ব্যাঙাচি আছে। তারপর তারা ফল কিনলো, মিষ্টি কিনলো। মোক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেট নিল। বাড়ির গাড়ি নিয়ে সাফওয়ান, সায়ন আর রুবাব অন্য কাজে বেরিয়েছে। কাজ শেষ কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিধায় তারা একটু অপেক্ষা করলো। গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটল অজানার উদ্দেশ্যে। বিকেলের রোদ মরে গেছে, মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধর পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে। মনে অনাবিল খুশির রেশ। কেন জানি চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। এই খুশির রেশ ধরে ভালো লাগছে বিষামাল বাতাস। শুদ্ধর বাইকে বসলে পূর্বে যা করতো এখনো একটু একটু সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে। ঠোঁটে মিটিমিটি হাসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাগরিবের আজানো হলো কিছুক্ষণের মধ্যে। দিন পেরিয়ে রাত নেমেছে। নিগুড় আধার গ্রাস করতে চাচ্ছে দিনের শেষ আলোটুকু। সীতারা ফোন করে জানালেন নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই, তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটল। শীতলকে বলল, মন ভরেছে? উহুম, আরও ঘুরবো। আরেকদিন। না, আপনি সহজে বের হতে চান না। কথা বলতে বলতে ফিরতি পথের নির্জন এক স্থানে বাইক থামালো শুদ্ধ। জায়গাটা সুন্দর তবে নিরিবিলি। শীতল নেমে দাঁড়ালে শুদ্ধ বাইক স্ট্যান্ড করলো। তারপর আচমকা শীতলকে বুকে জড়িয়ে নিল। বিস্মিত শীতল কিছু বলার আগেই শুদ্ধ বলল, স্ট্যাচু নড়লেই মার। শীতলের পেট ফেটে হাসি পেলেও অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক। সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না, এজন্য এখনই এই ব্যবস্থা। তবে শুদ্ধর অজানায় রয়ে গেল ব্যাঙাচি এখন চালাক হয়ে গেছে, বুঝে গেছে কিছুটা। তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে। নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুঘ্রাণ। বুকে মাথা রেখে ঢাকাতে করে লুফে নিচ্ছে মনের শান্তি। অথচ তার বুকে চলমান টালমাটাল অনুভূতি। কি আশ্চর্য, তারা বৈধ সম্পর্কে আবদ্ধ, তবুও একটু দূরে থাকার বিরহ সইতেও নারাজ তারা। অথচ মুখে কেউ বলবে না একজন আরেকজনের জন্য কতটা কাতর, কতটা ব্যাকুল, কতটা উন্মাদ। তখন শুদ্ধ শীতলের কানে কানে ফিসফিস করে বলল, রাতে রুমের দরজা খোলা থাকবে, ডাকতে যেন না হয়। মেজো আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে। কেন? আমরা মেয়েরা হলাম সুস্বাদু মিষ্টি, আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি। খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে। এই কথা বলে শীতল ফিক করে হেসে ফেলল। শুদ্ধ ঠোঁটের কোণেও মৃদু হাসি। সে আজোলা ধরে শীতলের মুখটা ধরে কিছুক্ষণ দেখল, তারপর বলল, তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি। এ কথা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে 2 পা পিছিয়ে গেল। মিনমিনে সুরে বলল, দিন দিন বড্ড বেশি অশুভ হয়ে যাচ্ছেন। আগে তো এমন ছিলেন না। আগে তো মধুকর অভিজ্ঞতা ছিল না, টেস্ট কেমন জানতাম না। এখন জানি তাই সুযোগ খুঁজে। লাগাম ছাড়া জবাব পেয়ে শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। সামনে একটা নদী, বাতাস বইছে, আকাশে জলজল করছে সন্ধ্যা তারা। শীতল 2 পা এগিয়ে নদীর ধারে দাঁড়ালো। মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করলো কেউ তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে। পরক্ষণে শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমু খেলো। ফোনে রিংটোন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলল, হ্যাঁ ছোট মা, বলো। তোমার মেয়ে যেতে চাচ্ছে না, বলে কি না তার নাকি বাড়ি ফিরতে ভালো লাগছে না। হ্যাঁ বোঝাচ্ছি, শুনলে তো? এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসলো। দুপুরে বের হওয়ার সময় সিমিন বারবার বারণ করেছিল দেরি না করতে। বাড়িতে অনেক মেহমান, মন্দ কথা বলবে, এভাবে ঘুরে বেড়ালে।
সে দ্রুত ফেরার কথা দিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে বসেছে। অতঃপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছু খেলো, ফুল কিনে দিল। শুদ্ধর এই গুণটা বেশ যে ঘুরতে বের হলে বলার আগেই পছন্দের খাবার কিনে দেয়। আজও হলো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 8টা। 4 বউয়ের হাতে মেহেদি পরানোর জন্য 4 জন মেয়ে এসেছে। 4 জনকেই বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গান বাজছে ধুমধারাক্কা। একটু পরে সায়ন, শুদ্ধ, রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার কথা জানালো সিরাত। বিয়ের আগে হঠাৎ তলব পেয়ে অর্ককে আসতেই হলো। 1.5 ঘন্টা পর 4 জন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের 4 জনের হাতে 4টে মেহেদির টিউব ধরিয়ে দিল। বলল, নাও, যার যার ফুলের হাতে স্ট্যাম্প ছেড়ে দাও। সায়ন মেহেদি চাপতে পিচিক করে একদোলা মেহেদি বের হয়ে তার হাত মেখে গেল। সে হতবাক হয়ে বলল, এই টিকটিকির গু দিয়ে নাম লিখব কিভাবে? হয় কলম দাও, নয়তো আমার দাঁতই যথেষ্ট স্ট্যাম্প ছাপার জন্য। ভাবিদের দল অট্ট হাসিতে ফেটে পড়ল। একজন সায়নের বাহুতে থাপ্পড় মেরে বলল, বাসর রাতে দাঁত কাজে লাগিও, আপাতত মেহেন্দি দিয়ে লিখো দেবরজি। সায়ন যেহেতু বড় ভাই তাই আগে লিখতে বসলো। হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছল। হাত কাঁপছে। তার হাতের দিকে তাকিয়ে হঠাৎ সিরাত ফট করে বলে বসল, খাতনার সময়ও এত কাঁপিসনি বাপ, আজ কাঁপছিস কেন? বউকে এত ভয় পেলে চলবে? তুই আমার বীর পুত্র, ফটাফট লিখে দে নাম। সিরাতের কথা শুনে সায়ন কলার উঁচিয়ে সবার দিকে তাকালো। সিমিন কিছু নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে দেখে ফট করে বলে বসল, ছোট মা, জীবনের প্রথমবার বউয়ের হাতে নাম লিখতে যাচ্ছি, দোয়া করো। তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো? এদিকে এসো, পরিচয় করে দেই। এ কথা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন। কি বলবেন বুঝতে না পেরে ফট করে বলে বসলেন, যা বাবা, কাজ ছেড়ে বেশ সন্তানের মতো ফিরে এসো। এ কথা বলা মাত্রই সকলের উচ্চ শব্দে হেসে উঠল। হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ল। সিমিন গতিবিধি না পেয়ে ছুটলেন রান্নাঘরের দিকে। এরপর কাপা হাতে স্বর্ণের হাতে সায়ন নিজের নাম লিখে দিল। শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল। চোখ তুলে তাকিয়ে একবার তাকিয়ে খসখস করে কিছু লিখে উঠে পড়ল। রুবাব বসল, সেও লিখল। এরপর অর্ক এসে বসতে শখ দৃষ্টি নামিয়ে দিল। শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাপা হাতে ধরল শখের হাত। মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে। এই নিয়ে এক দফা হাসাহাসি হলো আর ক্যামেরাম্যান প্রতিটা মুহূর্তের ছবি ক্যামেরা বন্দি করল। অতঃপর ড্রয়িং রুমে গান বাজনা, হইচই, খানা পিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকলো। হাতে মেহেদি পড়া হলে সিরাত 4 জনকেই নিজের হাতে খাইয়ে স্বর্ণের রুমে রেখে তালা আটকে দিল। এই নিয়েও হাসাহাসি হলো কিছুক্ষণ। বউয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছে বাইরে। ফিরল রাত 12টার পর। খাবার টেবিলে মা চাচির কথার ইঙ্গিতে বুঝল আজকে আর বউয়ের দেখা পাবে না। তখন এক একজনের মুখটা না দেখার মতো হলো। বেচারা সায়ন স্বর্ণের রুমের দরজার সামনে ঘুরঘুর করলো। রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনিয়ে রুম পার হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর এই দুঃখে 3 ভাই ছাদে গিয়ে বসল। ছাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে। তখন ফোনে কল এলো শুদ্ধের। কামরান, হাসান, স্যান্ডি এসেছে ব্যাচেলার পার্টি করতে। সে নিচে গিয়ে তাদেরকে ছাদে আনলে ছাদের দরজা বন্ধ করে শুদ্ধ, হাসান, কামরান, সায়ন, রুবাব, স্যান্ডি বসার পর আজম বসল। অর্ক নেই দেখে সায়ন তার কথা জিজ্ঞেস করলে কামরান বলল, সে আসবে না। বউয়ের ভাইয়ের সামনে দুষ্টপানি খাওয়ার সাহস নেই তার। এমনিতেও খায় না, খেলে বমি করে। সায়ন হাসল, তাকালো শুদ্ধর দিকে। বোঝার চেষ্টা করলো আসলেই সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমন করলো। শুদ্ধ জানালো অর্ক বিয়ার খায়, তবে মাঝে মাঝে। একদিন জোর করে 1 প্যাক গিলিয়েছিল, তারপর বমি টমি করে একাকার অবস্থা। অন্য কোনো নেশা নেই, তবে চুইংগাম চিবাই সব সময়। এ কথা শুনে তখন সায়ন বলল, কেউ আমাদের 1 ঠাপ দিতে আমরা তাকে 4 ঠাপ দিয়ে আসি। কেউ একটা ঠোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাসিয়ে আসি, যেন বাড়ি অব্দি বিচার না আসে। আমরা সুযোগ পেলে 1 প্যাক না, বোতল দরে গলায় ডালি। আমরা দৃষ্টি আমাদের বোন জামা বেশি ভদ্র হয়ে গেছে। তার কথা শুনে সবাই একজোট হাসল। তখন হাসান জানালো অর্কের যে মা উনি অন্যরকম মহিলা, যেমন ভালো তেমন রাগী। ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওই রকম ভাবে গড়ে তুলেছে যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয়। এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো। তখন শুদ্ধ বলল, অর্কের আপন মা নেই, সৎ মায়ের কাছে মানুষ হলে মানুষের মতো মানুষ হয়েছে।
আরও বড় বড় সম্পর্কে বিচ্ছেদ ভয় পায়। যার মধ্যে ভয় থাকে সে প্রতিটা সম্পর্কে যত্নে রাখে। আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। স্যান্ডি আসার সময় 4 বোতল ব্র্যান্ডের লাল পানি এনেছে, আজমও এনেছে, কামরান এনেছে বিয়ার। ছাদের দরজা বন্ধ করে যে যার মতন পছন্দসই জিনিস হাতে তুলে নিল। শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল, তখন শারাফা চৌধুরী তাকে কল করে দেখা করতে বললেন। কোনো এক হিসেব মিলাতে পারছেন না সেটার জন্য অগত্যা যেতেই হলো। ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে, ওনার সঙ্গে কথা বলে 10 মিনিট পর শুদ্ধ ফিরে এলো। খোলা বিয়ারের বোতলে সিপ নিয়ে গিয়ে বিষম খেলো। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করলো। শেষ করে কয়েকবার মাথা ঝাঁকি দিতে সায়ন বলল, ভাই কোনো সমস্যা? মাথা ব্যথা করছে। রুমে যা তাহলে। সমস্যা নেই, ঠিক আছে। কথাটা জোর দিয়ে বললেও শুধু একটু পর বুঝলো তার খুব শরীর খারাপ করছে, তরতর করে ঘামছেও। শার্টের 3টে বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কিসব নিয়ে হাসাহাসি করছিল। শুদ্ধ তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলল, আমার জ্ঞানে কে কি মিশিয়েছিস? তার ধমকানির শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তখন রুবাব বলল, আমরা আবার কি মেশাবো? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে কেন হঠাৎ? কেমন শরীর খারাপ? বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি? শুদ্ধ উঠে দাঁড়ালো। সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার প্রশ্নই আসে না। এরাই কিছু একটা মিশিয়েছে। তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরল। তাকে যেতে দেখে বাকিরা হো হো করে হেসে উঠল। তাদের হাসিতেই প্রমাণ সর্ষের মধ্যেই ভূত। বাড়ির অনেকে এখনও জেগে আছে দেখে শুদ্ধ সোজা রুমে চলে গেল। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলল আজ এখানেই থেকে যেতে। রাত বাড়ছে, গিন্নিরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গিয়েছেন। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শান্ত হতেই সায়ন চুপি চুপি ছাদ থেকে নামল। পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজা নক করল। শখ আর ঐশ্বর্য ঘুমিয়েছে। শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ বেলকনিতে বসে গল্প করছিল। দরজা নক হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলল, শীতল ঘুমিয়েছে? না, ওর ঘুম পাচ্ছে না, তাই আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গল্প করছিলাম 2 বোন। ও, শখ আর ঐশ্বর্য? 10 মিনিট হলো ওরা ঘুমিয়েছে। শুদ্ধ নাকি খুব শরীর খারাপ করেছে? বাড়ি ভর্তি মেহমান, বাবা মাকে ডাকতে গেলে জানাজানি হলে আরেক ঝামেলা। শীতলকে শুদ্ধ রুমে পাঠিয়ে তুই আমার রুমে আয় তো, জরুরি কথা আছে। এ কথা বলে সায়ন থমথমে মুখে চলে গেল। স্বর্ণ গিয়ে শীতলকে কথাটা জানাতেই শীতল শাড়ি সামলে উঠে দাঁড়ালো। হাত ভর্তি মেহেদি শুকিয়ে গেছে। শীতল শুদ্ধ রুমে ঢুকলেও স্বর্ণ মিটি মিটি হেসে সায়নের রুমের দিকে তাকালো। তারপর রুমের দরজা ভালোভাবে আটকে শুয়ে পড়ল। সে বুঝে গেছে সায়নের চালাকি। এখন গেলে কি হতে পারে তাও জানে। এতদিন ধৈর্য ধরল, আর তো মাত্র একটাই রাত। এদিকে সায়ন খুশিতে ডগমগ। স্বর্ণকে জাপটে ধরার জন্য হাতের তালু নিষ্পিস করছে তার। কিন্তু যখন 10 মিনিট পেরিয়ে গেলেও স্বর্ণ এলো না, তখন রুমের বাইরে এলো। দরজা ঠেলে বুঝলো ভেতর থেকে লক। সে রাগে গজগজ করতে করতে ছাদের দিকে হাঁটা ধরল। যেতে যেতে স্বর্ণ এমন এমন মেসেজ করলো, স্বর্ণ রাগা তো দূর, ঠোঁট কামড়ে ধরে কোনো মতে হাসি আটকালো। শুধু যাওয়ার পর হাসান স্যান্ডি কামড়ানো চলে গেল। অর্ককেও সময় দেওয়া দরকার। ছাদে রইল রুবা, সায়ন আর আজম। অনেকটাই লাল পানি রয়ে গেছে এখনো। আজম ইচ্ছে মতো গলায় ঢাললো। সায়ন রুবাব যতটুকু খাক কন্ট্রোলে থাকলেও আজমের নেশা চড়ে গেছে। রাত তখন 3টা। সায়ন টলতে টলতে বোতলগুলো জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। ফজরের আজানের আগে আগে রুমে যেতে হবে, নয়তো কে কখন দেখে কাহিনী শুরু করে দেবে। সায়নের কথা শুনে রুবাব ধরে উঠে দাঁড়ালেও আজম একেবারেই উঠতে পারল না। সায়ন তাকে ধরে উঠালে আজম নেশার চোটে চোখ বন্ধ করে হাত সামনে দিয়ে হাতড়ে হাতড়ে হাঁটছে। সিঁড়ির কাছে গিয়ে সে আর নামবে না। সে নাকি সিঁড়ির জায়গায় বাঁশ ঝাড় দেখছে। বাঁশ ঝাড়ে আবার বাঁশের থেকে কালো কালো গরিলার সংখ্যা বেশি। এখন কথা হচ্ছে, বাঁশ ঝাস এলো কোথা থেকে? এলো কিন্তু এত সব গরিলার আমদানি হলো কোথা থেকে? সায়ন তাকে ঠেলে নামাতে গেলে আজম সায়নের 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল।
বলল, ভাই আমি বাস ঝাড়ে যাইতাম না, গয়লাগুলান কেমন করে জানি ডাকতাছে, আমি গয়লা চুমু নিতাম না ভাই, বাঁচান ভাই। সায়ন নিজেও কিছুটা টলছে। সে এবার নিজের কোমরের ট্রাউজার চেপে ধরে বিরক্তির সুরে বলল, হারামজাদা, ট্রাউজার ছাড়, বউয়ের আগে আমি কাউকে দেখব না। এ কথা শুনে রুবাব গলা খাঁকারি দিয়ে বলল, তোমাদের কালো ছাপা দেখতে আমাদের বইয়ে গেছে, যাও সরো, যেতে দাও। কথাখানা সায়নের মোটেও পছন্দ হলো না। সে থমথমে মুখে বলল, আমারটা কালো আর তোরটা বুঝি মেকআপ করা? ভাই তুমি খুব নেস্টি বার্কা কথা বলো। ওই তো উচিত কথা বলেছে। রুবাব মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। কি জবাব দেবে বুঝতে পারল না। তবে আজম ভয়ে ভয়ে বলল, ভাই বাঁশবাগানে গয়লা এলো কেমন? হাজম্ম, বাস আর নত তোদের বাপের বাঁশবাগানের বাস তোর পেছনে দেব। শালা, যত বলি গালি ঠালি দেব, আমার মুখ না ছুটালে হয় না। রাইগেন না ভাই, নতুন বর্ডে রাখতে নাই। তুমি আমার প্যান্ট টানাটানি কইরা ল্যাংটা করে দান্দা করতেছো, আর আমি আবাল সেজে চুপচাপ দাঁড়ায় থাকবো? সরশালা, নত এক ওস্টা দিয়ে প্রতিবন্ধী বানাই দেবো। আজম নেশায় টাল। পা ছাড়লেই সিঁড়িতে গড়িয়ে পড়ে মরবে নিশ্চিত। তাই সায়নের পা ছাড়লই না। অগত্যা সায়ন আজমের হাত আর রুবাব পা ধরে দোলাতে দোলাতে সিঁড়ি দিয়ে নামাতে লাগলো। নামতে নামতে হাঁপাতে হাঁপাতে বলল, শালা গাধা, বাড়ি কত রে? শালা, আজ থেকে তোর খাওয়া বন্ধ। এ কথা বলে সে রুবাবকে বলল, দুল দুল দুলুনি, ছড়াটা বলতে পাই? ছড়া বলতে বলতে নামলে বোধ হয় তাড়াতাড়ি নামতে পারবো। রুবাব এবার মাথা চুলকে আমতা আমতা করে বলল, ভাই কবিতার সুর মনে আছে? কবিতা মনে নাই? ও, তাহলে আমি যা বলছি আমার সাথে তাল মিলা। হ্যাঁ, শুরু করো। অতঃপর সায়ন গুনগুন করতে করতে ছড়া বলতে লাগলো, দুল দুল দুলুনি, রাঙ্গা মাথায় চিরুনি, আজরাইল আসবে এখনই, আজম্মকে নিয়ে যাবে সখনি। আজ 13ই নভেম্বর। সকাল থেকে বিয়ে বাড়ি আরও জমে উঠেছে। আত্মীয়দের ভিড়ে গমগম করছে পুরো বাড়ি। নানান কথা, নানান উক্তি যুক্তি সহ নতুন বর বউদের নিয়ে রীতিনীতি চলছে একের পর এক। এক একটা নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ির ছেলেমেয়েরা, কখনো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলেছে। অযৌক্তিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগেই জানিয়ে দিয়েছে তারা এসবের ধারে কাছেও নেই। এসবে যেন টানাটানি না করে তাদের। কিন্তু বয়োজ্যেষ্ঠরা মানলে তো, সরাসরি জানিয়েছে নিয়ম না মানলে বাসরাতে বউ পাবে না, পেলেও সকালে। এ কথা শুনে অবশ্য সায়ন আর রুবাব তর্কা করেছে, কিন্তু শুধু তাদের কথা শুনে গেছে। এ ব্যাপারে নাকি তার কিছু বলারও নেই, কারণ তার ভাষ্যমতে তার ভাইরা আস্ত পাগল, নতুবা কেউ এসব নিয়েও তর্ক করে? বোকারা তর্কে জড়ায়, সেধে সেধে বোকা হওয়ার মানে হয়? অন্যের কথা বাদই থাকুক, তার কথাই না হয় ধরা যাক। এই তো সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে। কেউ তা ধরতে পেরেছে? পারেনি। গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে। শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে। মানে বিয়ের আগে বাসর করে আবার বাসরের অপেক্ষা ভাবা যায়? না ভাবারই কথা। এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনালি বুদ্ধি থাকা লাগে, রোমান্টিক হওয়া লাগে, ইচ্ছে থাকা লাগে। যদিও গত রাতে তেমন প্ল্যান না থাকলেও হয়ে গেছে। এজন্য অবশ্য শীতল দায়ী। সে কেন গেল তার কাছে? সে কি ডেকেছিল? মোটেও না। গেল তো গেল, কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন? অজুহাত শুনিয়ে তার মনের কৌতূহল বেড়েছিল। মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে কিছু পিছু হলে কি হয়, কি হবে, মূলত কি হয় জানার জন্য রাতটাকে পরীক্ষার স্বরূপ ব্যবহার করেছে। আর এর ফলাফল কিন্তু এসেছে লেটার মার্কস। ফিলিংস অসম। বিয়ে হয়েছে, বউ তার, আদরের ইচ্ছে তার, বাকি সব বানের জলে ভেসে যাক। সকালের নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী। সাজানো হচ্ছে নানান রকম ফল, মিষ্টি, জামা কাপড় থেকে শুরু করে আরও নানান প্রসাধনী নিয়ে। এগুলো নাকি যাবে অর্কের বাসায়। বোনের শ্বশুরবাড়ি বলে কথা, কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ। বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেছে বেস্ট জিনিসগুলোই কিনেছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে শারাফাত চৌধুরী অর্কের বাবা মা পুনরায় আলোচনাও করেছেন। আজ মূলত সায়ন, স্বর্ণ, শুদ্ধ, শীতল, রূপা, ঐশ্বর্য গায়ে হলুদের কথা থাকলেও হঠাৎ অর্ক শখের বিয়ে ঠিক হলো। সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান। স্বর্ণ ও শখ বাড়ির মেয়ে বিধায় অনুষ্ঠানটা বাড়িতেই হবে এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসে তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হবে। 3টে কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাচ্ছে এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারো। তাই আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ে হলুদ চৌধুরী নিবাসী হবে, শখের সাথে, শখের পাশে বসে।
এই কথায় অর্কের বাবা মা সম্মতি দিলে বাগানে ঠিক 4টে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়েছে। পদ্মফুলের মাঝে বসবে বরবউ, ভীষণ সুন্দর করে সাজানো। যার যার স্টেজে জুটির নামও লেখা হয়েছে। পরপর স্টেজ বিধায় সিরিয়াল অনুযায়ী একে একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে। একে তো 4টে বিয়ে একসাথে এবং এক একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে। এটাই সকলের নজরে পড়েছে, মুগ্ধ হচ্ছে, কেউ বা হিংসেই জ্বলে যাচ্ছে। সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কাজ শেষ হলো। বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হলো। এদিকে নতুন 4 বধূকে সাজানোর হলো স্থূল পড়ে গেছে। কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বউরা পার্লারে সাজবে না, তখন থেকেই সকলে অবাক। গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে। এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে, এত রাজকীয়ভাবে অনুষ্ঠান, অথচ নতুন বউরা নাকি সাজবে না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নতুন বর বউরা সাজবে না, অথচ বাকিরা সেজে ঘুরে বেড়াবে। মানে যার বিয়ে তার কথা নিয়ে পাড়াপড়শির ঘুম নেই। সম্পর্কে ভাবি বোন খালা যখন এসব নিয়ে যুক্তি তর্ক করছিল, তখন হঠাৎ একজন বলল, এই তোরা চুপ, শুদ্ধ ভাই আসছে। এ কথা শুনে সকলে নিশ্চুপ। শুদ্ধ তখন ফোনে কথা বলতে বলতে কোনো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার কথা বলার ভঙ্গি, হাঁটা, অ্যাটিটিউড লেভেল দেখে কারো মনে কিছু ঘটে গেলেও সকলে চুপ। কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে। শুদ্ধ যাওয়া মাত্রই একদল গিয়ে ধরল সীতারাকে। অনুমতি চাইল বউ সাজানোর, কিন্তু শুধু সীতারা না, 3 যা কড়াভাবে বারণ করলেন। বাড়ির ছেলে যখন যাচ্ছে না তখন এসব হবে না। সাজ মানে ভারী মেকআপ না, সাজের ধরন থাকে। মুখ ভর্তি মেকআপ করাকেই সাজ বলে না। করা জবাব পেয়ে কেউ আর কিছু বলার সাহস করল না। তবে সেখানে থাকলো না কেউ, আর না কোনো কিছুতে হাত দিল। এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না, কারণ প্রতিটা কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে, তাই কেউ পিড়াপিড়িও করল না। তবে এসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল, তখন ঐশ্বর্য ওখান থেকে সরে গেছে। অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে নিজের বরাদ্ধকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে। নীরবে কাঁদছে। কান্নার শব্দ যেন বাইরে না যায়, তাই মুখটা চেপে ধরেছে। সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলরা তার জন্য সাজছে না। তবে তারাই কথাটা তাকে কেউ জানায়নি। তারা শুধু ওর জন্য বিশেষ দিনেও সাজবে না এটা মানতে পারছে না সে। খুব খারাপ লাগছে নিজের কাছে, অপরাধী মনে হচ্ছে। এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো তাহলে সবাই সাজতো, মজা করত। তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে, কিছু ইচ্ছে থাকে। শীতল খুব চঞ্চল, ভারী সাজ সাজে না, তবে সে সাজতে পছন্দ করে। সেই পিচ্ছি মেয়েটা তার জন্য নাকি সাজবে না, এটা কোনো কথা? অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে হেলদোল দেখা যায়নি। সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল, শীতল তখন খেতে ব্যস্ত। হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউই। এসব নানান কথা ভাবতে ভাবতে কান্নার জোর বাড়ল। তার জীবনেও আজ বিশেষ দিন, বিশেষ ক্ষণ, অথচ পাশে কেউ নেই। সায়ন শুদ্ধকে জামাই আদর করার জন্য তো শাহাদাত চৌধুরী আছেন, অর্কের জন্য আছেন শারাফাত চৌধুরী, কিন্তু তার সঙ্গে জুড়ে রুবাব এসবের কিচ্ছুই পাবে না। তার ভাগ্যটাই খারাপ। নিজেরও বাবা নেই, সহধর্মিনীও এতিম। শুধু যে এতিম তাও না, মুখ পোড়া ঝলসানো চেহারার এক মেয়ে। ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো রুমে অন্য কেউ উপস্থিত। কৌশলে চোখ মুখ সে পেছনে ঘুরতেই দেখে শখ, স্বর্ণ আর শীতল দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে তার দিকে পরনের হলুদ সুতি শাড়িতে। সকাল থেকে তাদের শাড়ি পরিয়ে রেখেছে সিরাত। নতুন বউ বলে কথা, বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না। মা, চাচি আর পণ্ডিত আত্মীয়র মুখের উপর কিছু বলতে পারে না, না পেরে 4 জন হলুদ শাড়ি পরে ঘুরছে। তারা কেউই শাড়িতে অভ্যস্ত না দেখে সামলে হাঁটছে ধীরে সুস্থে। এই নিয়ে সায়ন আর রুবাব এক চোট খেপিয়েছে, তারা নাকি কচ্ছপ। বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হবে। আজকে সকাল থেকেই 3 বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে থেকেছে। এক মুহূর্তের জন্যও একা ছাড়ছে না, কেননা তারা বুঝতে পারছে ঐশ্বর্য ভেতর ভেতর কষ্ট পাচ্ছে। সে এডুকেটেড, স্টাইলিশ একটা মেয়ে, অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে। কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকায়, সে পালাতে চায়। কথার ধারালো তীর ঘায়েল করার আগে ওড়না দিয়ে মুখ টানে। রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসল, জোরপূর্বক হেসে বলল, এসো বসো। শখ তার পাশে বসলো, স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল, কাঁদছো কেন ভাবি? খারাপ লাগছে? ভাইয়াকে ডাকবো? না, ওই আসলে মাথা ব্যথা করছে। মাথা টিপে দিই, শুয়ে পড়ো তো দেখি। না, ঠিক আছে, সেরে যাবে। মলিন হেসে কথাটা বলল ঐশ্বর্য। স্বর্ণ বরাবরই স্পষ্টভাষী,
মনে যা আসে মুখের উপরে সেটা চটাস করে বলে দেয়। কেন জানি কথা চাপিয়ে রাখতে পারে না। এই এখন যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হলো না। কেন কাঁদবে? যার রুবাবের মতো ভালোবাসার একজন মানুষ আছে, যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে, কেঁদে তাকে হার্ট করা বোকামি নয় কি? মেয়ে হয়েছে বলে যখন তখন কাঁদতে হবে? চোখের পানি এত সস্তা? সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরও ভেঙে দেবে। মুদ্রা কথা লড়াই করে শেষ অবধি গিয়ে ঠুনকো কারণে ভেঙে পড়া মেয়েদেরকে একদমই পছন্দ না। সে যদি এমন করতে থাকে, রুবাব তো কষ্ট পাচ্ছে, সেই সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে। অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, হয়ে যখন গেছে তখন মানিয়ে নিতে হবে। আর জীবনের চড়াই উতরাই পার করার নামই তো জীবন। মনে মনে এসব কথা গুছিয়ে নিলেও রুড কিছু বলল না, তবে একেবারে চুপ থাকতেও পারল না। সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইল। মুখটা আগের মতো নেই, তবে মুখে দাগ নেই। চোয়াল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া, পুরা ঝলসানোর ছাপ। তাকে এভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে থেমে গেল। বুঝল স্বর্ণের তাকানোর পানে। মাথা নিচু করতে ঝরঝর করে অশ্রু ঝরিয়ে গেল, ঝরঝর করে। শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুড়ে দিল স্বর্ণের দিকে। স্বর্ণ গলল না, তবে শান্ত শীতল স্বরে বলল, তুমি একদম ঠিক ধরেছ। আমরা তোমার জন্য সাচ্ছি না। এই যে সাচ্ছি না, এতে আমাদের মনে খারাপ লাগা কাজ করছে না। কেন করছে না জানো? কারণ রুবাব ভাইকে ফুফাতো ভাই ভেবে আমরা কখনো আলাদা করতে পারিনি। আর তুমি হলে আমাদের ভাইয়ের জান। ভাই আর ভাইয়ের জানের জন্য এটুকু তো করাই যায়। ঐশ্বর্য মাথা নিচু করে নিল। স্বর্ণ পুনরায় বলল, বিয়ের সাজ শখের অংশ, সাজতেই হবে এমন কোনো কথা নেই। এমন না যে না সাজলে চরম ক্ষতি হবে। সাজ ছাড়াও বিয়ে হয়। আর সাজবো না, এই কথাটা কেন নেগেটিভভাবে ধরছো? বিয়েটা পবিত্র বন্ধন, পবিত্র কাজ অজু করে আরম্ভ করতে হয়। আমার মা চাচিদের আমি এটাই করতে দেখি। ভারী মেকআপ আর চাকচিক্যের ভিড়ে শো অফ করানোর মধ্যে কি পবিত্রতা থাকে? যা, মুখ দিয়ে এসো, আমরাই রেডি হব। শীতল, এদিকে আয়। সকাপু, তোমাকে আগে শাড়ি পরাবো। আমিও দেখি মেকআপ ছাড়া সাজ হয় কিনা, আমাদের বউ লাগে কিনা। কথা বলে স্বর্ণ উঠে দাঁড়ালো। আধ ভেজা চুল খোপা করে নিজেই দায়িত্ব নিল বাকিদের তৈরি করার। শীতল তখন শখকে পৌঁছাতে লাগলো। ছোট বোনের পচানি শুনে শখ বকা তো দূর, লজ্জায় লাল হয়ে উঠল। অতপর চারজন মিলেমিশে নিজেরা তৈরি হলো। মুখে বাড়তি প্রসাধনী বলতে ফেস পাউডার, চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব, সঙ্গে ফুলের গয়না। গয়নাটাও যদি অর্ডার করে বানানো, পরনের পোশাকের সঙ্গে মিলিয়ে সাদামাটাও না, তবে মানানসই। আর একটুকুতেই নজর বিঁধে যাচ্ছে তাদের উপর। আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝা যায় সে কতটা স্মার্ট, কতটা রুচি সম্পূর্ণ মানুষ। বাইরে তখন ধুম ধারাক্কা গান বাজছে। সিতারা, সিমিন, সিরাত এসে তাদের তাড়া দিয়ে গেলেন। অন্যরাও এই রুমে আসতে চাইলে কোনো মতে বুঝিয়ে নিয়ে গেলেন। এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরিবের আজানো হয়ে গেছে। ধুমধারাক্কা গান বাজছে। চার পদ্মফুলের স্টেজটা জলজল করছে। বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি পানীয়, ফলসহ আরও কত কি, ফলটল দিয়ে বানানো কত কি। এসব মিলিয়ে 8টায় শুরু হলো হলুদের অনুষ্ঠান। সুধের বাকি ফ্রেন্ড হৈ হৈ করে নাচতে নাচতে মাথার উপর বড় লাল ওড়না ধরে চার বধূকে স্টেজে নেওয়া হলো। শখ, স্বর্ণ, শীতল ও ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পাজামা পাঞ্জাবি পরা সায়ন, রুবাব, শুদ্ধ, অর্ক সেখানে উপস্থিত হলো। সুঠাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে। তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো। মুগ্ধ হয়ে দেখলো ব্যক্তিগত ফুলকে। গান থেমে গেছে হইচই। তারা বইয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফওয়ান চৌধুরী তখন তাদের উদ্দেশ্যে বললেন, এই কিরে। চারজনই তখন যার যার বউয়ের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এঁটে একযোগে বলল, মধু মধু। তাদের কাণ্ডে হাসতে লাগলো উপস্থিত সকলে। অতঃপর নতুন বররা বসার আগে সবার প্রথমে নিজেরাই বউয়ের হলুদ ছোঁয়ালো। বউয়ের উপর সবার আগে অধিকার থাকে তার বরেরই। সেই হিসেবে দেখা যায় দুনিয়ার এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিলেও আসল মানুষটারই দেওয়া হয় না। তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বউয়ের পাশে। শখ মাথা নিচু করে আছে দেখে অর্ক আস্তে করে ডাকলো, শখ তাকালো। অর্ক পাঞ্জাবির পকেট থেকে এক জোড়া নূপুর বের করে বাড়িয়ে দিয়ে বলল, হলুদ ছড়িয়ে দোয়া হিসাবে কিছু একটা দিতে হয়, আমার পক্ষ থেকে এটা। শখ নিল, মিনমিন করে বলল, আমি কিছু আনিনি। ব্যাপার না, তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো, আমি কিছু মনে করব না। শখ লজ্জায় জমে গেল।
আশেপাশে কত মানুষ, সবাই তাকিয়ে আছে। মানুষটাও চাচ্ছে, না করাটা কি ঠিক হবে? শখের অবস্থা অর্ক বুঝল, বলল, আচ্ছা সমস্যা নেই। শখ লজ্জায় লাল হয়ে গেল। সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর সায়নের স্টেজ, তারপর শুদ্ধ আর শীতলের, তারপর রুবাব আর ঐশ্বর্যের, এরপর শখ আর অর্কের। সবার স্টেজের মাঝে 3 কি 4 হাত দূরত্ব। সায়ন একটু পর তাকাচ্ছে স্বর্ণের দিকে, চোখে মুগ্ধতা। কিছু বলার আগে স্বর্ণ বলল, আশেপাশে গেস্ট আছে, বিভাস কথা বললে খুব খারাপ হবে কিন্তু। সায়ন থেমে গেল। শারাফা চৌধুরী ও সিতারা একসাথে এদিকে আসছে দেখে কিছু বলা হলো না আর, তবে পেটের কথা উগলাবে সময় বুঝে। এদিকে শুদ্ধ শীতলের দিকে বিরক্তির নজরে তাকিয়ে আছে। বিশেষ কায়দায় ভ্রু কুচকে ধীর স্বরে বলল, গোসল করিসনি? গায়ে থেকে তেলাপোকা গন্ধ আসছে কেন? এই মুহূর্তে কোনো বর তার বউকে কথা বলতে পারে? পাশে বসা বিশুদ্ধ পুরুষ পারে। শুনে শুনে শীতলের অভ্যেস আছে দেখে সে কিছু বলল না, তবে চুপ থাকলে কথারা পেটের মধ্যে খোঁচাচ্ছে দেখে জবাব দিল, তেলাপোকার সঙ্গে ঘুমালে এমনই হয়। শুদ্ধর ভ্রুজোড়া এবার আরও কুচকে গেল। আচ্ছা, ব্যাঙাচিতাকে তেলাপোকা বলল? কত বড় সাহস! সে কিছু বলার আগে শীতল বলল, কেমন লাগছে আমায়? হুম। কাজের মেয়ে রহিমার মতো। এর জন্য ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি? শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না, বললেই আর তাকাবেই না। তবে মনে মনে নিল হেসে শীতল। এর আগেও খেয়াল করেছে দেখে চোখে কাজল পড়লে শুদ্ধ বারবার তাকায়, দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ, মুখ ফুটে কিছু বলবে না। সায়ন আর স্বর্ণকে হলুদ দিয়ে শারাফা চৌধুরীরা এগোলেন শুদ্ধদের দিকে। সায়নের গায়ে হলুদ দিয়েছেন সাওয়ান ও সিরাজ চৌধুরী। বাবা মাকে দেখে শুদ্ধ থেমে গেল। শারাফা চৌধুরী স্নেহের হাসি ছুড়লেন, বিনিময়ে তারাও হাসল। সায়ন স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করছেন, এদেরও তাই করলেন। রুবাব ঐশ্বর্যকেও তাই, এরপর শখ আর অর্ককেও। এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকলো। চারপাশে কত হাসি, কত মজা, কত আনন্দ। এক স্টেজে বসে আরেক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালো। কামরানরা এলে তাদের কাণ্ডে সকলে হাসতে হাসতে কাহিল, অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এখানে এসেছে। যে এক বুক কষ্ট নিয়ে ছলো ছলো চোখ আর ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে শীতলের দিকে। দূর থেকে দেখছে এক সমুদ্র সমান তৃষ্ণা নিয়ে, বিড়বিড় করে আপন মনে বলছে,